আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে তোমাদের সাথে এসএসসি পদার্থবিজ্ঞানের আলোর আমার শেষ এবং দ্বিতীয় এবং শেষ লেকচারটা নিয়ে তোমাদের সাথে মূলত আলোচনা করব। তো এই লেকচারটাতে আমি তোমাদের এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ যেই টপিকসগুলো আছে এইগুলো নিয়ে আমি মূলত আলোচনা করব এবং এই অধ্যায়ের আজকের যে লেকচারটা দেওয়া হবে এইখান থেকে তোমরা অনেকগুলি মার্কস তোমরা কমন পেতে পারো। ইভেন আলোর প্রতিফলন থেকে যদি তোমরা একটি ফুল সেট পাও তো এই সেটের ভিতরে মোটামুটিভাবে 9 মার্ক অথবা 7 মার্ক, 7, 9 ইভেন এমনও হতে পারে যে ফুল সেট অর্থাৎ 10 মার্কের একটি সেটও কমন তোমরা পেয়ে যেতে পারো। তো তোমরা যারা এসএসসি 2021 সালে অর্থাৎ 14 তারিখের যারা পরীক্ষার্থী আছো এবং 2022 সালের যারা পরীক্ষার্থী আছো এর সাথে যারা একদম নতুন তোমরা পদার্থবিজ্ঞান ক্লাস 9-এ শুরু করছো অথবা এবার যারা ক্লাস 8-এ আসো অর্থাৎ 22 সালে যারা ক্লাস 9-এ উঠবা তোমাদের সবার জন্যই এই লেকচারটা খুব কাজে লাগবে। এবং আমার যেই প্রথম লেকচারটা এটার লিঙ্কটা আই বাটনে দেওয়া থাকবে। তোমরা যদি কোনো টার্ম এখানে বুঝতে না পারো তাহলে অবশ্যই ওই ভিডিওটা প্রথম দেখে তারপর এই ভিডিওটা দেখবা, তাহলে তোমরা আশা করা যায় এই টপিকগুলো সম্পর্কে খুব ভালো একটি ধারণা লাভ করতে পারবা। তো চলো আমি কথা না বাড়িয়ে আমার মূল লেকচারটাকে শুরু করা যাক। দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে তুমি এই দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে তোমার বিম্বটা কোথায় গঠন হতে পারে আমি মূলত সেই বিষয়টা নিয়েই এইখানে আলোচনা করা হয়েছে। তো দেখো, প্রথম যে অবস্থানটা এটা একটি অবতল দর্পণ। তো আমরা এখানে অবতল দর্পণটা একটু বলে নিই। আমি অবতল দর্পণের মেরুবিন্দু ও এবং এই প্রধান অক্ষ এই যে ও সি দ্বারা এই যে বক্রতার কেন্দ্র সি এবং প্রধান ফোকাস বিন্দু দিয়ে যে রেখাটা চলে গিয়েছে এটা হলো এর প্রধান অক্ষ। তো যাই হোক, অসীমে যদি কোনো বস্তু থাকে তো আমরা মনে করলাম এইখান থেকে এ বি পথে একটি আলোকরশ্মি দর্পণে এসে আপতিত হলো এবং সেটি প্রতিফলিত হয়ে বি ডি পথে সেটা প্রতিফলিত হয়ে চলে গেল এবং অপর একটি আলোকরশ্মি এই পি কিউ পথে এসে দর্পণে এসে আপতিত হলো এবং সেটা এই কিউ আর পথে সেটা প্রতিফলিত হয়ে চলে যায়। এবং অসীম থেকে যদি এইভাবে কোনো আলোক রশ্মি এসে যদি কোনো গলীয় অবতল দর্পণে পতিত হয় তাহলে অবশ্যই এই প্রধান ফোকাসেই তার একটি প্রতিবিম্ব গঠন হবে। এখন বিম্বটা কেমন হবে চলো আমরা দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে বিম্বটা বাস্তব এবং উল্টা, কারণ আলোক রশ্মি আসলেই কিন্তু মিলিত হচ্ছে, অতএব বিম্বটা কিন্তু বাস্তব এবং আমরা দেখতে পাচ্ছি যে বিম্বটা কি উল্টা। বিম্বের অবস্থান কি প্রধান ফোকাসে, যেটা আমি প্রথমেই বললাম তোমাদের। আকারটা কেমন হবে, অত্যন্ত খর্বিত হবে, খুবই ছোট বিম্ব গঠন হবে, খুবই ছোট একটি বিম্ব গঠন হবে, অর্থাৎ বস্তুর আকারের তুলনায় কি অনেক ছোট আকৃতির একটি বিম্ব গঠন হবে। ওকে, তাহলে আমি আশা করি যে এটা তোমরা বুঝতে পেরেছো। এইবার ধরো আমরা বস্তুটাকে অসীম থেকে নিয়ে এসে এই বক্রতার কেন্দ্রের বাইরে অর্থাৎ প্রধান অক্ষের উপরে একটি নির্দিষ্ট স্থানে আমরা রাখলাম, তাহলে কি হবে দেখো। আমি এখানে আরেকটা কথা একটু বলে রাখি, এখানে আমি লিখে রাখছি 2f বা c। হ্যাঁ, এইটা আমি একটু বর্ণনা করে দিই। দেখো, আমরা কি জানি যে প্রধান ফোকাসের যেই দূরত্বটা অর্থাৎ মেরুবিন্দু থেকে এই ফোকাস বিন্দু পর্যন্ত যতটুকু দূরত্ব হয় এই বক্রতার ব্যাসার্ধ কতটুকু, এই মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটাকে বক্রতার ব্যাসার্ধ বলা হয়। এই ব্যাসার্ধের অর্ধেক দূরত্ব হয় এই ফোকাস দূরত্ব, তাই না? অর্থাৎ ফোকাস দূরত্ব সমান কি হয়, ব্যাসার্ধ ভাগ 2, ব্যাসার্ধের অর্ধেক। এখন দেখো, একটি আলোকরশ্মি এই এ বিন্দু থেকে ধরো নিঃসৃত হয়ে একদম এই প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে গিয়ে
আপতিত হলো। ওকে, এখন দর্পণের যেই প্রতিফলনের যে নিয়ম আছে গলীয় দর্পণের, এইটার ক্ষেত্রে তিনটা নীতি খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা নীতি দ্বারাই মূলত বিম্ব কোথায় গঠিত হবে সেটা নির্ধারণ করতে হয়। ওইটা আমি একটু বলে নিই, তাহলে তোমরা এই সবগুলো চিত্র এমনিতেই বুঝতে পারবা। প্রথম নিয়ম, যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণে আপতিত হয়, তাহলে সে আলোক রশ্মিটি অবশ্যই প্রতিফলনের পরে, অর্থাৎ প্রতিফলিত রশ্মিটি অবশ্যই প্রধান ফোকাস দিয়ে কি প্রতিফলিত হয়ে চলে যাবে। ক্লিয়ার? 2 নাম্বার, যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হয়, তাহলে অবশ্যই উক্ত আলোক রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে যাবে। এটা কি 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত এবং লাস্ট শর্ত, যদি কোনো আলোক রশ্মি দর্পণে বক্রতার কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণের উপর আপতিত হয়, তাহলে সেই রশ্মিটা প্রতিফলিত হয়ে তার পূর্বের পথেই ফিরে এসে এই বক্রতার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হয়ে কি চলে যাবে। তো এই তিনটা হলো একদম বেসিক প্রিন্সিপাল এই গলীয় দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে, একদম বেসিক প্রিন্সিপাল। এবার এসো, তাহলে তোমরা খুব ভালো মতোই বুঝতেছো এই এসি রশ্মিটা যেহেতু প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে এটি সি বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলিত হবার পরে এই প্রধান ফোকাস দিয়ে কি সিডি বরাবর প্রতিফলিত হয়ে চলে যাবে। আরেকটি রশ্মি এই এ পি বরাবর প্রধান ফোকাস দিয়ে এই পি বিন্দুতে এসে আপতিত হবে। যেহেতু প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়েছে দর্পণে, তাহলে প্রতিফলিত হয়ে এটা পি কিউ বরাবর কি প্রতিফলিত হয়ে একদম প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে যাবে এবং ওই দুইটার প্রতিফলিত রশ্মি পরস্পরের সাথে কি এই এ প্রাইম বিন্দুতে মিলিত হবে। এখন এই এ প্রাইম বিন্দুটাই মূলত এই যে এ বিন্দু, অর্থাৎ আমাদের বস্তুর যে শীর্ষবিন্দু, এইটার একটি বাস্তব এবং উল্টা প্রতিবিম্ব হয়। আমরা যদি এই এ প্রাইম বিন্দু থেকে এই প্রধান অক্ষের উপরে একটি লম্ব অঙ্কন করি, যেটা এ প্রাইম বি প্রাইম, তাহলে এই এ প্রাইম বি প্রাইম এই প্রতিবিম্বটাই হবে এই এবি বস্তুর একটি বাস্তব এবং উল্টা কি প্রতিবিম্ব, বাস্তব এবং উল্টা কি প্রতিবিম্ব। এখন এসো যে এই প্রতিবিম্বটার অবস্থানটা কোথায় হবে। খুব সহজ, তোমরা দেখতেই পাচ্ছ এইটা বক্রতার কেন্দ্র সি এবং প্রধান ফোকাস এফ এর মাঝে হয়। এটাকে সির পরিবর্তে 2F ও লেখা যায়, অর্থাৎ 2F ও এফ এর মাঝে হবে এবং এই বিম্বের আকৃতি হবে খর্বাকৃতির, অর্থাৎ বিম্বটা বস্তুর যে দৈর্ঘ্য তার থেকে বিম্বের দৈর্ঘ্যটা কি হবে ছোট হবে, বিম্বের দৈর্ঘ্যটা ছোট হবে। ওকে, এবার এসো আমরা দেখব বস্তু যদি 2F বা সিতে রাখা হয়, অর্থাৎ বক্রতার কেন্দ্রে যদি আমরা বস্তুটাকে রাখি, তাহলে কেমন হবে। এইখান থেকে এই শীর্ষবিন্দু থেকে একটি আলোক রশ্মি এই এ বিন্দু থেকে, অর্থাৎ বস্তুর শীর্ষবিন্দু থেকে একটি আলোক রশ্মি নিঃসৃত হয়ে এই সি বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে পতিত হবে এবং প্রতিফলনের পর সেটা অবশ্যই প্রধান ফোকাস দিয়ে সিডি পথে কি প্রতিফলিত হয়ে চলে যাবে এবং আরেকটি রশ্মি এই বিন্দু থেকে নিঃসৃত হয়ে প্রধান ফোকাস দিয়ে এসে দর্পণে পতিত হবে এবং
এবং যেহেতু প্রধান ফোকাস দিয়ে এসেছে তাহলে এটি প্রতিফলিত হয়ে এই প্রধান অক্ষের সমান্তরালে সেটি কি প্রতিফলিত হয়ে চলে যাবে এবং আমরা মনে করি সেই রশ্মিটি অবশ্যই এই বক্রতার কেন্দ্র বরাবরই এ প্রাইম বিন্দুতে পরস্পরের সাথে মিলিত হবে। তাহলে এই উক্ত এ প্রাইম বিন্দুটাকে আমরা বলতে পারি এই এ বিন্দুর একটি উল্টা ও বাস্তব প্রতিবিম্ব। এখন আমরা যদি এ প্রাইম বিন্দু থেকে এই বি বিন্দুর সাথে যদি একটি এ প্রাইম বি একটি লম্ব টানি তাহলে এই এ প্রাইম বি হবে এ বি বস্তুর একটি বাস্তব ও উল্টা প্রতিবিম্ব। এখন দেখো বিম্বের অবস্থান কোথায় হবে, তোমরা দেখতেই পাচ্ছ বিম্বের অবস্থান হয়েছে কি ঠিক ঠিক কি কি 2f বা বক্রতার কেন্দ্রে, অর্থাৎ বস্তু যেখানে ছিল বিম্বের অবস্থানও কি হয়েছে সেখানেই হয়েছে। এবং এবং বিম্বের আকৃতিটা হবে হলো বস্তুর আকৃতির সমান। বিম্বের আকৃতি কেমন হবে, বস্তুর আকৃতির সমান। একটু কথা এখানে লিখে রাখবো, এইটার বিবর্ধন সমান সমান 1, এটার বিবর্ধনটা সমান সমান কি 1। এইটার বিবর্ধনকে মনে রাখবা m দ্বারা প্রকাশ করা হয়। এইটার বিবর্ধন হলো 1 থেকে ছোট, এটার বিবর্ধনও 1 থেকে ছোট। আমি এটা কেন লিখছি এইটা বোঝানোর পরে আমি সেটা ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাবো, একটু রিমাইন্ড রাখবে, এটা তোমাদের সুবিধার্থে বললাম। এবার এসো, এবার ধরো বস্তুটাকে আমরা এই বক্রতার কেন্দ্র থেকে আরেকটু আগিয়ে নিয়ে গেলাম, গিয়ে এই বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে রাখলাম। এখন কি হবে, আবারও সেই তাই হবে। এই এ বি বস্তুর এ বিন্দু থেকে একটি আলোক রশ্মি, শীর্ষবিন্দু এ থেকে একটি আলোক রশ্মি নিঃসৃত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে সি বিন্দুতে আপতিত হবে এবং সি বিন্দু থেকে এটি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস এফ দিয়ে সেটি সিডি বরাবর প্রতিফলিত হয়ে চলে যাবে। আরও একটি রশ্মি এ বিন্দু থেকে নিঃসৃত হয়ে প্রধান ফোকাস এফ দিয়ে দর্পণের উপরে পি বিন্দুতে আপতিত হবে এবং যেহেতু প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়েছে তাহলে সেটি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে পি কিউ বরাবর কি চলে যাবে। মনে করি উক্ত রশ্মি দুইটি পরস্পরের সাথে এ প্রাইম বিন্দুতে কি মিলিত হয়। তাহলে এই এ প্রাইম বিন্দুই এই এ শীর্ষবিন্দুর একটি উল্টা এবং বাস্তব কি প্রতিবিম্ব। তাহলে আমরা এই এ প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে যদি এ প্রাইম বি প্রাইম একটি লম্ব টানি তাহলে এ প্রাইম বি প্রাইম বিম্বটি উক্ত এ বি বস্তুর একটি বাস্তব ও উল্টা প্রতিবিম্ব। এখন এসো, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এসো বিম্বের অবস্থান কোথায় হবে, খুব সহজ বিষয়। বিম্বের অবস্থান হচ্ছে এই যে প্রধান বক্রতার কেন্দ্র অর্থাৎ 2f, সেটার বাইরে, এই জন্য লেখা হয়েছে কি 2f বা সি লিখলেও হয়তো সি এর বাইরে। এটার আকৃতি কেমন হবে, হ্যাঁ এই বিম্বটা হবে হলো বস্তুর আকারের থেকে বড় হবে, অর্থাৎ এই বিম্বটা হবে হলো একটি বিবর্ধিত বিম্ব। কেমন বিম্ব, একটি বিবর্ধিত বিম্ব। তোমাদেরকে বলে রাখি এইখানে কিন্তু আমাদের এই বিবর্ধন এম এর মান হবে 1 থেকে বড়। ক্লিয়ার? ওকে, এবার এসো, এবার আমি তোমাদেরকে দেখাবো আমরা যদি বস্তুটাকে নিয়ে গিয়ে এখন প্রধান ফোকাসে রাখি তাহলে কি হবে। তাহলে যেটা হবে, একটি আলোক রশ্মি এই এ বিন্দু থেকে নিঃসৃত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে এই পি বিন্দুতে আপতিত হবে এবং মনে করি রশ্মিটি পি কিউ বরাবর প্রতিফলিত হয়ে চলে যায়। প্রধান ফোকাস দিয়ে পি কিউ বরাবর প্রতিফলিত হয়ে
চলে যায়। আরেকটি রশ্মি ধরো এই এ আর বরাবর দর্পণে আপতিত হলো এবং সেটি এই আর এস পথে প্রতিফলিত হয়ে চলে যায় এবং এরা কোথায় গিয়ে মিলিত হবে এইটা আসলে আমরা কেউই জানি না। এই জন্য ধরে নেওয়া হয়, তোমরা দেখতেই পাচ্ছ দুটা রশ্মি কিন্তু পরস্পর থেকে কিন্তু দূরে সরতেছে, অর্থাৎ ধরা হয় যে এরা হয়তো অসীমে কোথাও গিয়ে মিলিত হবে এবং সেখানে একটি বাস্তব, আর যদি বাস্তব হয় তাহলে একটি উল্টা বিম্ব গঠন হবে, আর যদি অবাস্তব হয় তাহলে একটি কি সোজা বিম্ব গঠন হবে। এটার ক্ষেত্রেও এই বিবর্ধন এম এর মান 1-এর থেকে বড়। ক্লিয়ার? এবার এসো, এখন তাহলে বিম্ব তোমরা দেখতে পাচ্ছ যে এইটা তো আমাদের এই সীমার ভিতরে হচ্ছে না, তাহলে যেহেতু অসীমে গিয়ে মিলিত হবে তাহলে বিম্বের অবস্থানটা হচ্ছে কোথায়? নিশ্চয়ই এই অসীমে। বিম্বের অবস্থানটা তাহলে কোথায়? অসীমে। এবার এসো আকার কেমন হবে? এইটার আকার হবে অত্যন্ত বিবর্ধিত, অর্থাৎ বস্তুর আকারের থেকে অনেক বড় বিম্ব এই ক্ষেত্রে গঠন হবে। এবার এসো এই অবতল দর্পণে তুমি দেখো যতগুলা আমরা বস্তুকে রেখেছি বিভিন্ন অবস্থানে, এর জন্যে কিন্তু সকল ক্ষেত্রেই প্রথম চারটা তো একদম শিওর যে বাস্তব ও উল্টা বিম্ব গঠন হয়েছে। এটাতে আমরা আনশিওর কি হবে, তবে একমাত্র শিওর অবাস্তব বিম্ব গঠন হয় যদি বস্তুটাকে এই যে ফোকাস বিন্দু, এই ফোকাস বিন্দু এই ফোকাসের যদি ভেতরে রাখা হয়, অর্থাৎ মেরুবিন্দু থেকে ফোকাসের যে দূরত্ব তার থেকেও কম দূরত্বে যদি আমরা বস্তুটিকে রাখি, তাহলে সেই ক্ষেত্রে যেটা হয় একটি আলোক রশ্মি এর থেকে বের হয়ে এই প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে আপতিত হয় এবং সেটি প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হতে গিয়ে আসলে এইখানে বাধা পায় এবং আরেকটি আলোক রশ্মি মনে হয় যেন শীর্ষবিন্দু থেকে এমনভাবে আপতিত হয় দর্পণে যেন সেটি কি এই বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয় এবং সেটি প্রতিফলিত হয়ে এই বক্রতার কেন্দ্র দিয়েই কি এই সিডি পথে কি প্রতিফলিত হয়ে চলে যায়। এখন এইখানে যদি তুমি চোখ দিয়ে এদেরকে যদি দেখো, তুমি একটা চোখ দিয়ে দেখো, তাহলে তোমার কাছে মনে হবে যেন এই যে পি কিউ আলোক রশ্মি এইটা যেন প্রধান ফোকাস থেকে যেন এই দর্পণের পেছনে আসতেছে এবং এই আলোক রশ্মিটা যেটা এই যে সিডি, এইটা দেখলে মনে হবে যেন এটি বক্রতার কেন্দ্র থেকে এই দর্পণের পেছনে আসতেছে এবং তারা দর্পণের পেছনে কোথাও পরস্পরের সাথে এই এ প্রাইম বিন্দুতে যেন মিলিত হচ্ছে। এটা মনে হবে, কিন্তু এটা কিন্তু আসলে মিলিত হবে না, কারণ এটা তো দর্পণ, এর পেছনে তো আলোক রশ্মি কি যেতে পারবে না। তাহলে এটা কিন্তু মনে হচ্ছে হবে, কিন্তু আসলে কিন্তু মিলিত হচ্ছে না। তো এই যেই বিন্দুতে মনে হচ্ছে মিলিত হচ্ছে, এই বিন্দুতে এই এ বিন্দুর একটি প্রতিবিম্ব তৈরি হয়, অবাস্তব এবং সোজা। এখন আমরা যদি এই এ প্রাইম বিন্দু থেকে যদি আমরা এই প্রধান অক্ষের উপরে একটি লম্ব টানি যেটা এ প্রাইম বি প্রাইম, তাহলে এই এ প্রাইম বি প্রাইমই হবে উক্ত এ বি বস্তুর একটি অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব। বিম্বটা কোথায় হবে? দর্পণের পেছন সাইডে হবে, অর্থাৎ বস্তু যেদিকে ঠিক তার বিপরীত দিকে হবে এবং বিম্বের আকার হবে অবশ্যই কি বিবর্ধিত হবে, অর্থাৎ বস্তুর যতটুকু আকার তার থেকে এটা কি হবে বিবর্ধিত হবে। তাহলে যদি বিবর্ধিত হয় সেই ক্ষেত্রে আমাদের বিবর্ধনের মান হয় 1-এর থেকে বড়। ভেরি ফাইন। তাহলে আমার কাছে মনে হয় তোমরা
এই 6টা কন্ডিশন এই অবতল দর্পণের খুব ভালো মতো বুঝতে পেরেছো, এবং আমি বারবার বলতেছি অবতল দর্পণে সকল ক্ষেত্রেই বাস্তব বিম্ব গঠন হয় বাস্তব এবং উল্টা। শুধুমাত্র একটাই কন্ডিশন আছে, তুমি যদি ফোকাসের ভিতরে রাখো, অর্থাৎ বস্তুর দূরত্ব যদি প্রধান ফোকাসের দূরত্ব থেকে যদি কম হয়, সেই ক্ষেত্রে অবশ্যই অবাস্তব বিম্ব গঠন হবে, অবাস্তব ও কি সোজা বিম্ব গঠন হবে। গুড। তাহলে আমি আশা করব যে তোমরা এই কয়টা কন্ডিশন খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার একটু এসো, আমি এখানে একটা কথা বলতেছি, বিবর্ধন। বিবর্ধন জিনিসটা কি? খুবই সহজ। এটা হলো একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস, বিবর্ধন। তো বিবর্ধনকে প্রকাশ করা হয় হলো এম দ্বারা, এবং এই বিবর্ধন ইকুয়ালস টু প্রথমত বিম্বের আকৃতি, বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য বলে সব থেকে ভালো হয়, বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। বিম্বের দৈর্ঘ্যকে এল প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, বস্তুর দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। অতএব বিবর্ধন ইকুয়ালস টু বিবর্ধন এম সমান সমান বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, বা এটাকে এভাবেও লেখা হয় এল প্রাইম বাই এল। এটা দ্বারাও কি লেখা হয়? তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি এই বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, তাহলে তারা কাটাকাটি করে বিবর্ধন এম এর মান কত থাকে বলো তো? 1 থাকে। এই দেখো, বিম্বের আকৃতি এবং বস্তুর আকৃতি যখন সমান হয়েছিল, তখন দেখো বিবর্ধনের মান কিন্তু একই এসেছে। তুমি কি বিষয়টা কি একদম ক্লিয়ারলি বুঝতে পারছো? এবার দেখো, আমি তোমাদেরকে এই বিবর্ধনের বিষয়টা এইটা দিয়েই খুব সুন্দর করে একদম ক্লিয়ারলি বুঝায়ে দেব। এইটার ক্ষেত্রে কি হয়েছিল বলতো? বিম্বের আকৃতি কি খুবই ছোট, বিম্বের আকৃতি খুবই ছোট। তাহলে বিম্বের দৈর্ঘ্য আমরা কি বলতে পারি এখানে? সাপোজ এটা আর যাই হোক বস্তুর থেকে তো ছোট, মানে এটা যদি 0.99 হয়, তাহলে বস্তুটা অ্যাটলিস্ট 1 হতে হবে, অর্থাৎ এর থেকে বস্তুর দৈর্ঘ্যটা নিশ্চয়ই বড়। কারণ আমরা বলছি কি এটি খর্বিত বিম্ব, মানে কি বস্তুর তুলনায় এই বিম্বের দৈর্ঘ্যটা কি হবে? ছোট হবে। তাহলে দেখো এম এর মান কত আসলো? 0.99 আসলো। আবার এটা যদি তুমি বলো সাপোজ ধরো 1.98 হয়, তাহলে এটা অ্যাটলিস্ট 1.99 কিন্তু হতেই হবে। অর্থাৎ এটা 999-এও এরকমও কিন্তু হতে পারে, আমি জানি না, এটা দিয়ে এটা ভাগ করে তোমরা দেখো, কিন্তু সেটা তোমরা অবশ্যই এই মানটাও কিন্তু 1-এর থেকে কিন্তু ছোট এটা। অর্থাৎ তুমি যদি কখনো দেখো যে আমার এই বিবর্ধনের মানটা 1-এর থেকে ছোট, তাহলে বুঝতে হবে বিম্বের দৈর্ঘ্যটা অবশ্যই বস্তুর দৈর্ঘ্য থেকে কি ছোট হয়েছে, বস্তুর দৈর্ঘ্য থেকে ছোট হবে। এটার ক্ষেত্রেও দেখো, এই যে এটার ক্ষেত্রে ঠিক এমনই হতে পারে। সাপোজ এটা যদি অ্যাটলিস্ট 1.99 হয়, যেহেতু খর্বাকৃতির বিম্ব, অর্থাৎ বিম্বটা ছোট বস্তুর থেকে, তবুও কিন্তু এটার রেজাল্ট কিন্তু 1.99ই বিবর্ধনটা সর্বোচ্চ আসবে, যার মান কি অবশ্যই 1-এর থেকে ছোট। অর্থাৎ দেখো খর্বিত বিম্বের ক্ষেত্রে এটা কিন্তু 1-এর থেকে ছোট হবে বিবর্ধনের মান। 1-এর থেকে ছোট দেখলেই বুঝবা এই ক্ষেত্রে কি বিম্বের দৈর্ঘ্যটা কি বস্তুর দৈর্ঘ্য থেকে ছোট হয়েছে। এইটা তো প্রথমেই বুঝালাম। এইখানে এসো, এইবার দেখো এই যে বিম্বের আকৃতিটা বড় হয়ে গিয়েছে, তাহলে দেখো অ্যাটলিস্ট বিম্বটা যদি 1 হয়, বিম্বটা যেহেতু একটু বড়,
বস্তু তো একটু ছোট হতে হবে, অ্যাটলিস্ট এটা 1.99 হতে হবে। দেখবে যে 1.01 চলে আসবে, তুমি ভাগ করে দেখো এরকমই কিছু আসবে বা আরেকটু কিছু আসতে পারে আর কি। তো যাই হোক, এটা তো 1 থেকে বড়, তাই না? দেখো এই যে তাহলে বিবর্ধনের যে মানটা আমরা পেলাম, এটা কিন্তু 1 থেকে কিন্তু এটা কিন্তু বড় হয়েছে। অর্থাৎ তুমি যদি দেখো যে তোমার বিবর্ধনের মানটা 1 থেকে বড়, তাহলে তোমাকে এইটা বুঝে নিতে হবে যে এই বস্তুটা, যেই বস্তুটা, যেই বিম্বটা গঠন হয়েছে, ওই বিম্বটার দৈর্ঘ্য তোমার বস্তুর দৈর্ঘ্য থেকে অবশ্যই বড়, অর্থাৎ বিবর্ধিত বিম্ব গঠন হয়েছে। তাহলে বিবর্ধিত বিম্বের ক্ষেত্রে কি হয়? এম এর মান 1 থেকে বড় হয়। আমি একটু নোট ডাউন করে লিখে দেবো একটু পরেই। এবার এসো এটার ক্ষেত্রেও তাই। এটার ক্ষেত্রে কী হবে? অত্যন্ত বিবর্ধিত, যেহেতু বিবর্ধিত বিম্ব, তাহলে কী হবে? বিম্বের দৈর্ঘ্যটা বড়, অর্থাৎ বিবর্ধনের মান কী হবে? 1 থেকে বড় হবে। এটার ক্ষেত্রেও ঠিক সেম। তোমরা একটু এটা নিয়ে একটু ব্রেন খাটাবা। ওকে, তো তাহলে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই বিবর্ধনের যে বস্তুর দৈর্ঘ্য এবং বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য দিয়ে যে অনুপাতটা বিবর্ধন, এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আমি এখনও এটা বুঝবো না, কারণ বিবর্ধনের আরও একটি সূত্র আছে, সেটি হলো বিবর্ধন m - v/u। দেখো আস্তে আস্তে আমরা কিন্তু অনেক গভীরে প্রবেশ করছি। কি এই ভি? চলো আমরা দেখি। এই যে তুমি এই যে ভিটা প্রথমে, আচ্ছা ওকে, প্রথমে আমরা ইউটাকে বলি। ইউটা কি জানো? এই যে তুমি এই বস্তুটাকে এই দর্পণের মেরুবিন্দু থেকে যতটুকু দূরে রেখেছো, অর্থাৎ দর্পণ থেকে তুমি যতটুকু দূরে রেখেছো, এই বস্তুর দূরত্বটাকে প্রকাশ করা হয় হলো ইউ দ্বারা। এবং তোমার এই যেই বিম্বের দূরত্ব, এই যে দর্পণ থেকে যে বিম্বের দূরত্ব, এটাকে প্রকাশ করা হয় হলো ভি দ্বারা। তাহলে এই বস্তুর দূরত্ব বা এই বিম্বের দূরত্ব, এটিও কিন্তু বিবর্ধনকেই কি প্রকাশ করে। অর্থাৎ কি বিম্বের দূরত্ব, এটা সমান সমান কি বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব বাই কি বস্তুর দূরত্ব। হ্যাঁ, এইখানে আমি সামনে একটা মাইনাস দিয়েছি। এটা কেন দিয়েছি এইটা আমি একটু ক্লিয়ারলি একটু পরে বোঝাচ্ছি। তোমরা সূত্রটাকে একসাথে আমি লিখে রাখলাম এখানে। হ্যাঁ, ওকে, দেখো এখন চলো তো আমরা যেটা বললাম, তাহলে এই বিবর্ধন আর এই বিবর্ধন কি আলাদা? না, এই বিবর্ধনও যা, এই বিবর্ধনও ঠিক তাই। এইটাই আমি এখন তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাবো। চলো আমরা দেখি। দেখো, যদি এইটার ক্ষেত্রে যা হচ্ছে এইটাতে যদি একদম হুবহু মিলে যায়, তাহলে তো আমরা শিওর হয়ে যাব যে এই বিবর্ধন আর এই বিবর্ধন একদম কি সেম জিনিস। চলো আমরা দেখি। মনে আছে এইটার ক্ষেত্রে মান 1 থেকে কি ছোট আসছিল, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্যটা ছোট ছিল, বস্তুর দৈর্ঘ্য থেকে ছোট ছিল। চলো এইখানে দেখো তো, বিম্বের যে দূরত্ব ভি, বস্তু কোথায়? বস্তু তো অসীমে, অনেক দূরে। তাহলে এইখানে কি বিম্বের দূরত্বটা বস্তুর দূরত্ব থেকে ছোট না? এই যে যার দিকে হাত থাকে সে বড়, আর যার দিকে সুসলা থাকে সে হলো ছোট। তাহলে বিম্ব তো এই যে এইখানে ফোকাসের উপরে, বস্তু তো অনেক দূরে। তাহলে দেখো এইটা কি, এইখানে কি বিম্বর দূরত্বটা কি ছোট না? তাহলে নিশ্চয়ই এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে যেটা হয় মাইনাস উপরে একটা ছোট সংখ্যা, নিচে কি সংখ্যা বড়? তো বড় সংখ্যা। এই যে বিম্বের দূরত্বটা ছোট, বস্তুর দূরত্বটা কি বড়।
তাহলে একটি ছোট সংখ্যাকে যদি আমরা একটি বড় সংখ্যা, এই যে দেখো একটি ছোট সংখ্যাকে যদি আমরা একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু সবসময়ই মানটা কিন্তু একের থেকে কি আসে, একের থেকে ছোট আসে। এই যেখানে দেখাই 0.5, এটা কিন্তু একের থেকে কিন্তু ছোট। তাহলে দেখো এই বিম্বের দূরত্ব বা এই বস্তুর দূরত্ব এইটা দিয়েও কিন্তু বিবর্ধনের মানটা সেই একের থেকে ছোটই আসলো, একের থেকে ছোটই আসলো। এইটার ক্ষেত্রে দেখি চলো মিলেছে কিনা, চলো দেখি। দেখো তো বস্তু কোথায়, এইখানে চোখেই দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বস্তুর দূরত্বটা বড়, বিম্বের দূরত্বটা ছোট। তাহলে এই ক্ষেত্রেও তো তাই হচ্ছে, বিম্ব ছোট বস্তু বড়। তাহলে এই ছোট থেকে বড়কে তুমি যদি ভাগ দাও, তাহলে নিশ্চয়ই এই ক্ষেত্রেও মান একের থেকে ছোটই আসবে, যেমনটা এই দৈর্ঘ্যের ক্ষেত্রেও হয়েছিল। দৈর্ঘ্যও ছোট ছিল, মানে যেই ক্ষেত্রে তোমার দৈর্ঘ্য ছোট হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বিম্বের দূরত্বও কিন্তু ছোটই হচ্ছে। এই যে দেখো বিম্বের দৈর্ঘ্য ছোট, বিম্বের দূরত্বও কিন্তু বস্তুর দূরত্ব থেকে কি ছোট। এইখানে এসো দেখো তো সমানটা দেখি তাহলে এক হয় কিনা। দেখো বিম্বের দৈর্ঘ্য যতটুকু বস্তুর দৈর্ঘ্য কিন্তু ততটুকু। তুমি দেখো বিম্বের দূরত্ব যতটুকু বস্তুর দূরত্ব ঠিক ততটুকু। তাহলে তুমি তো এটা কাটাকাটি করলে তো একই আসবে, অর্থাৎ এটার ক্ষেত্রে সঠিক। আবার এসো এটার ক্ষেত্রে, দেখো এই যে দেখো ইউ এতটুকু, আর এই দেখো ভি দেখো বড় হয়ে গিয়েছে, অর্থাৎ ভি যখন বিবর্ধিত হলো তখন কিন্তু তোমরা খেয়াল করে দেখো, অর্থাৎ এই বিম্বের দৈর্ঘ্য যখন এল প্রাইম যখন বড় হয়ে গেল, এলের থেকে, তখন দেখো এই ভিও কিন্তু বড় হয়ে গিয়েছে ইউ থেকে। দেখো ইউটা ছোট, অর্থাৎ উপরে উভয় ক্ষেত্রে উপরে কে চলে যাচ্ছে, বড়, যেহেতু বিম্বের দৈর্ঘ্য উপরে থাকে আবার বিম্বের দূরত্ব উপরে থাকে। তাহলে বড়টা যেহেতু উপরে, এই যে বড়টা যেহেতু উপরে, নিচে ছোটটা ভাগ করলে অবশ্যই কি হবে, এই যে বড় থেকে ছোট ভাগ করো, ধরো যে বড় থেকে ছোট যদি ভাগ করি, এই যে অ্যাটলিস্ট একের থেকে বড় সংখ্যা আসবে, একের থেকে বড়। অর্থাৎ এটার ক্ষেত্রেও কিন্তু দেখছো এটা কিন্তু মিলে গিয়েছে। সেম এটার ক্ষেত্রেও এই যে তোমার বিম্ব কি হবে, বিম্বটা হচ্ছে অত্যাধিক বিবর্ধিত, অর্থাৎ এইখানেও কিন্তু দেখো এল প্রাইম বড় এলের থেকে। এইখানে দেখো এটা তো বিম্ব হবে সেই অসীমে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা এই বস্তুর দূরত্ব দেখো প্রধান কথা, এই যে এইখানে বস্তুর দূরত্ব ছোট, বিম্বের দূরত্ব বড়। তাহলে দেখো এটাও কিন্তু মিলে গিয়েছে, এটার ক্ষেত্রেও সেম হবে। এইখান থেকে দেখো ফোকাসের এই যে দূরত্ব, এইখান থেকে এই দূরত্বটা অবশ্যই বড় হতেই হবে বড়। আমি এই সংক্রান্ত একটি ক্যালকুলেশন তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা বুঝতে পারবা। তুমি এইটুকু মনে রেখো, সাপোজ আমি ধরলাম আমাদের ফোকাসটা 0.3 বা হলো 3 সেন্টিমিটার ধরলাম, 3 সেন্টিমিটার ধরলাম, আর এখানে আমি এই বস্তুর দূরত্বটাকে ধরো আমি 2 সেন্টিমিটার ধরলাম। আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাবো এই দূরত্বটা অ্যাটলিস্ট এই 2-এর থেকে বড় আসবে। অর্থাৎ এইখানে যেমন বস্তু বিম্বের দৈর্ঘ্য বড়, অর্থাৎ এলের থেকে বড়, এইখানে ভিও অবশ্যই বড় আসবে ইউর থেকে, ভিয়ের মানটা বড় আসবে, মডুলাস অফ ভি বড় আসবে। অর্থাৎ যদি বড় সংখ্যা উপরে থাকে এটা কিন্তু কি ঠিকই থাকতেছে। এবার এসো, তো সব প্রশ্নের তো অ্যান্সার হয়ে গেল তাই না? এই মাইনাসের অ্যান্সারটা কি হবে? এই মাইনাসের অ্যান্সারটা তো এখনো হলো না। এইটা কি হবে বলো তো, কেন মাইনাস হচ্ছে? এটার সামনে তো মাইনাস দিলাম না, দিলাম এইটার সামনে, তাই না? এইটার সামনে দিয়েছি কেন, চলো বোঝাই। দেখো বিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য এই দুইটাই পজিটিভ জিনিস, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। অর্থাৎ এই মাইনাস, এটার সামনে মাইনাস বা প্লাস
আসলে কোনো মিনিং রাখে না, এটার সামনে এটার কোনো দরকার নাই। কিন্তু এইটা দ্বারা কি বোঝাচ্ছে জানো, এই মাইনাস কতটুকু ইম্পর্টেন্ট তুমি এইটাকে চিন্তাই করতে পারবা না। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মাইনাস দ্বারাই তুমি বুঝবা বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব। আমার কথা কি বোঝা গিয়েছে? বিম্বটা বাস্তব নাকি অবাস্তব। তোমরা একটু খেয়াল করো তো, এইখানে যেই বিম্বগুলা বাস্তব হয়েছে সেই বিম্বগুলা বস্তু যেদিকে, বিম্ব কি তার উল্টা দিকে হয় নাই? যেদিকে বস্তু, এই দেখো, যেদিকে বস্তু বিম্ব ঠিক তার উল্টা দিকে, যেদিকে বস্তু বিম্ব ঠিক তার উল্টা দিকে, যেদিকে বস্তু বিম্ব তার উল্টা বিম্ব হয়েছে। অর্থাৎ বাস্তব বলে বিম্ব সর্বদাই উল্টা হয়, অথবা বিম্ব যদি উল্টা হয় তাহলে তাহলে অবশ্যই সেটি একটি বাস্তব বিম্বই হয়। এই যে দেখো, অবাস্তব হয়েছে, সোজা বিম্ব হয়েছে, সেটা কিন্তু অবাস্তব। অর্থাৎ অবাস্তব বিম্ব সর্বদাই কি হয়? সোজা হয়। এই মাইনাস দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেইটা হইল তোমার বিম্বটা বিবর্ধিত। এম দ্বারা বোঝা যাচ্ছে যে এটি বিবর্ধিত না খর্বিত। তুমি এম এর মান দেখলেই বুঝতে পারো। বর্ধনের মান যদি একের থেকে ছোট হয় তাহলে বিম্ব খর্বিত, একের থেকে যদি বড় হয় তাহলে বিম্ব বিবর্ধিত, যদি একের সমান হয় তাহলে বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য সমান। এইটা তো এই মান দেখে বোঝা যাবে। এইটার সামনে একটা মাইনাস দেওয়ার অর্থ কি জানো? এমিকাস টু মাইনাস দেওয়ার অর্থ কি? মাইনাস দেওয়ার অর্থ হলো বস্তুটা একটি উল্টা বিম্ব গঠন হয়েছে। উল্টা মানে কি? এটা বাস্তব বিম্ব গঠন হয়েছে। উল্টা কথাটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটার বাস্তব বিম্ব গঠন হয়েছে। অর্থাৎ উল্টা, অর্থাৎ মাইনাস দেখলেই বুঝতে হবে বিম্বটা বাস্তব ছিল। যদি মাইনাস না থাকে তাহলে বুঝতে হবে যে যে এই বিম্বটা অবাস্তব এবং সোজা বিম্ব হয়েছে। সোজা, যদি এখানে কোনো মাইনাস চিহ্ন না থাকে। আমরা মডুলাসের ব্যবহারে যাবই না। যদি মাইনাস পাই, যদি অবাস্তব বিম্ব বলে, যদি বলে যে বিম্বটা অবাস্তব গঠন হয়েছে, বিবর্ধন দ্বারা ধরো একটা অঙ্ক করতে দিয়েছে, খুব সহজ বিষয়, সাথে সাথে ধরে নিবা। তোমাকে বললো যে একটি বস্তুর বিবর্ধন হয়েছে 2 সেন্টিমিটার, বলে দিল একটি বাস্তব বিম্ব গঠন হয়েছে। খুব ভালো, তোমার প্রশ্নে দেওয়া থাক +2 সেন্টিমিটার বাস্তব বিম্ব। যদি বলে বাস্তব, বিবর্ধনের সামনে একটা মাইনাস বসায় দিয়ে ক্যালকুলেশন শুরু করবা। যদি বলে অবাস্তব, এই মাইনাসের দরকার নাই, লিখবা 1/v = 2। এই যে মাইনাস সহজ বসাবা, কোনো সমস্যা নেই। এই সাইডে কিন্তু এম এর মান যে মাইনাস, এটা কিন্তু অলরেডি সত্য। যদি বলে বাস্তব, তোমার প্রশ্নে বিবর্ধনের যে মান দেওয়া থাকবে ওইটার সামনে তুমি মাইনাস বসাবে কি বসাবা না সেটা ডিপেন্ড করবে। যদি বলে যে বস্তু অবাস্তব তাহলে এখানে মাইনাস বসিয়ে দেবে, তাহলে এখানে মাইনাস বসাবা না। যদি বলে বাস্তব তাহলে এখানে মাইনাস বসাই দিবা। এই মাইনাস এই মাইনাস অটোমেটিক্যালি কাটাকাটি কি চলে যাবে। তুমি v = 2u, ভিকে ইউ দ্বারা রিপ্লেস করে দিবা। যদি বলে বস্তুর দূরত্ব বের করতে, এই ইউর মানটা বসাই দিবা। এখানে ফোকাস দূরত্ব হয়তো দেওয়া থাকবে, ক্যালকুলেশন করবা, ইউর মান সুন্দর মতো বের হয়ে যাবে। ক্লিয়ার? আমি এই সংক্রান্ত একটি অঙ্ক এখন দেখাবো। তাহলে আমার কাছে মনে হয় চিত্র এবং বিবর্ধন এইটা নিয়ে আর দ্বিতীয় কোনো প্রশ্ন নাই। তবু আমি একটি চার্ট এইখানে লিখে দিচ্ছি এবং 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 আমি উত্তল দর্পণটা এখন দেখাবো এবং এর সাথে একটি অঙ্ক আমি তোমাদেরকে করে দেবো। ওকে, তাহলে চলো আমরা ফার্স্টে এই উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এই বিম্বের অবস্থানগুলা একটু বর্ণনা করি। তাহলে উত্তল দর্পণে দেখো, তাহলে এইখানে ধরো এই এম ও এম প্রাইম, এটাকে মনে করলাম যে এটা একটি কি উত্তল দর্পণ। এই যে দেখো আমি অবতল দিকে এই যে আমি তোমার পাড়া লাগাই দিয়েছি, তাহলে এর উত্তল পৃষ্ঠেই কিন্তু আলোর
কি প্রতিফলন হবে। এখন তাহলে ধরো এই যে যে এ বিন্দু, এইখান থেকে ধরো একটি আলোক রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে এ সি পথে এসে এই সি বিন্দুতে আপতিত হলো। তো তাহলে কি হবে, আপতিত হওয়ার পরে প্রতিফলিত রশ্মিটি এমনভাবে এই সিডি পথে প্রতিফলিত হবে যেন এইখানে যদি এটি চোখ দিয়ে দেখা যায় তাহলে এটা মনে হবে এই রশ্মিটা যেন প্রধান ফোকাস থেকে এই বরাবর আসছে বলে মনে হবে। আবার আরেকটা রশ্মি ধরো এমনভাবেই এই দর্পণে আপতিত হলো যে একদম ঠিক বক্রতার কেন্দ্র বরাবর, তাহলে এইখানে চোখ দিয়ে দেখলে মনে হবে যেন এই আলোক রশ্মিটি প্রতিফলিত হওয়ার পর এই বক্রতার কেন্দ্র থেকেই যেন প্রতিফলিত হয়ে এদিকে আসতেছে। এবং ওই যে যেই দুটো রশ্মি অর্থাৎ এই যে সিই আর এই পি কিউ রশ্মি দুটো যেটা এই প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র থেকে আসছে বলে মনে হচ্ছিল, তারা পরস্পরের সাথে এই এ প্রাইম বিন্দুতে যেন মিলিত হচ্ছে বলে মনে হবে। তাহলে এই এ প্রাইম বিন্দুই হবে এই এ বিন্দুর একটি অবাস্তব এবং সোজা কি প্রতিবিম্ব। এখন দেখো আমরা যদি এই এ প্রাইম থেকে এই রেখার উপরে অর্থাৎ প্রধান অক্ষের উপরে যদি আমরা একটি লম্ব টানি তাহলে এই এ প্রাইম বি প্রাইমই হবে সেই উক্ত অবাস্তব এবং সোজা কি প্রতিবিম্ব। এখন দেখো এই বিম্বটা তাহলে আকার কেমন হয়েছে, দেখো বস্তুর আকার থেকে নিশ্চয় কি দেখতেই পাচ্ছ যে ছোট হয়েছে, অর্থাৎ আকার হবে কি খর্বিত। এবং আমি তোমাদেরকে একটা কথা বলি, এই উত্তল দর্পণে সর্বদাই খর্বিত বিম্বই কি গঠন হয়। বিম্বের অবস্থান কোথায় হবে সবসময় মনে রাখবা, বিম্বের অবস্থান হয় ফোকাস এবং মেরুবিন্দুর, এই যে ফোকাস এবং এই যে মেরুবিন্দু এইটারে মাঝখানে কি এই বিম্বের অবস্থানটা হবে। এবং উত্তল দর্পণে কিন্তু সর্বদাই কিন্তু এই অবাস্তব এবং সোজা বিম্বই কি গঠন হয়। ওকে, আরেকটা কথা হলো, তুমি এই বস্তুকে যত আগিয়ে নিয়ে আসবা এই বিম্বটাও কিন্তু তত আকারে বড় হবে, অর্থাৎ আগের থেকে আকারে বড় হবে এবং এই দর্পণের দিকে অর্থাৎ মেরুবিন্দুর দিকে আগিয়ে আসবে। তুমি বস্তুকে যত পেছনে স্থাপন করবা ততই বিম্ব এই ফোকাসের দিকে আগিয়ে যাবে এবং কি বিম্বের যে দৈর্ঘ্য এটা কিন্তু ছোট হতে থাকবে আর কি। তো এই ছিল এই উত্তল দর্পণের একদম সম্পূর্ণ একটি চিত্রের বর্ণনা। তো চলো আমরা এবার এই চিত্রটাকে মুছে দিই, এটার আমাদের প্রয়োজন নাই। মূলত আমরা এবার এই চারটাকে তোমরা খুব ভালো মতো এখন দেখবা। তো চলো একটু দেখি আমরা। ফার্স্টে এসো, এই চারটা হলো এই তোমাদের এই অধ্যায়ের একদম খুব ভালো মতো মনে রাখো। এই চারটা যদি কেউ ভালো মতো বোঝো, এই অধ্যায় থেকে যদি যে কোনো ধরনের অঙ্ক আসুক, যে কোনো ধরনের, আমি আশা করব তোমাদের কখনোই ভুল হবে না। তো চলো ফার্স্টে আমরা দেখব অবতল দর্পণের জন্য। দেখো আমরা কিন্তু জানি যে অবতল দর্পণে কিন্তু দুই ধরনের বিম্ব গঠন হতে পারে, একটা বাস্তবও হতে পারে, অবাস্তবও হতে পারে। কিন্তু উত্তল দর্পণে কিন্তু কখনোই বাস্তব বিম্ব হয় না, এইখানে কি সর্বদাই কি অবাস্তব বিম্ব গঠন হয়। এই যে আমি লিখে দিয়েছি অবাস্তব এবং সোজা। আচ্ছা, আরেকটা কথা, যদি দেখো যে কোনো বিম্বকে বলছে বিম্বটা সোজা বিম্ব গঠন হয়েছে, এইটা শিওর, একদম 100% শিওরলি ধরে নেবা এটি একটি অবাস্তব বিম্ব। ওকে, এবার এসো, যদি বাস্তব বিম্ব গঠন হয় সেই ক্ষেত্রে এই বস্তুর দূরত্বটা কি হবে। আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েছি প্রিভিয়াস তোমার চিত্রগুলোর ভিতরে কোনটা বস্তুর দূরত্ব, কোনটা বিম্বের দূরত্ব, কোনটা ফোকাস দূরত্ব। এই বস্তুর দূরত্বটা হবে হলো ধনাত্মক,
সেটা বাস্তব বিম্বের ক্ষেত্রে ধনাত্মক। আবার দেখো, যদি বিম্ব যদি অবাস্তব হয় তবুও কিন্তু বস্তুর যেই দূরত্ব দর্পণ থেকে এইটা কিন্তু ধনাত্মক। এটা যেমন অবতল দর্পণের দুইটা ক্ষেত্রেই ধনাত্মক, সেমন উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু এটা কি ধনাত্মকই হবে। অর্থাৎ বস্তুর দূরত্ব ইউ কখনো ঋণাত্মক হয় না। সাপোজ ধরো তোমাকে বলে দিল যে কোনো একটি দর্পণ থেকে বস্তুটিকে 2 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। তো তুমি এখন ইনফরমেশনটা লিখবা, কিভাবে লিখবা? তো তুমি তো জানো যে বস্তুর দূরত্ব হলো ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো তুমি জাস্ট এই 2 সেন্টিমিটার এই পজিটিভ মানটা লিখে দিলেই হবে। এবার এসো, এবার যদি বলে যে ঠিক আছে ওকে, তাহলে এবার এসো এই বাস্তব বিম্বের ক্ষেত্রে বিম্বের দূরত্ব কি হবে? অর্থাৎ বিম্বটার দূরত্ব দর্পণ থেকে, এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। খুব সোজা বিষয়, বিম্ব যদি বাস্তব হয় তাহলে বিম্বের দূরত্বটাও হবে ধনাত্মক। দেখো, বিম্বটা ঋণাত্মক হবে না ধনাত্মক হবে, আমি বারবার বলতেছি, বিম্বটা ঋণাত্মক হবে না ধনাত্মক হবে, ঋণাত্মক নাকি ধনাত্মক হবে, এইটা ডিপেন্ড করে, এই জিনিসটা ডিপেন্ড করে যে বিম্বটা কি বাস্তব না অবাস্তবের উপরে। যদি বাস্তব বিম্ব হয় তাহলে ধনাত্মক মান লিখতে হবে, আর যদি অবাস্তব বিম্ব হয় তাহলে তোমাকে কি ঋণাত্মক মান লিখতে হবে। অর্থাৎ তোমাদের যদি প্রশ্নে বলে একটি সোজা বিম্ব গঠন হয়েছে, বিম্ব যদি সোজা হয় এর অর্থ কি? নিশ্চয়ই তাহলে কিন্তু বিম্বটা হলো অবাস্তব। তাহলে বিম্ব যদি অবাস্তব হয়, বিম্ব যদি অবাস্তব হয় তো তোমাকে তখন কি ধরতে হবে? যদি বলে যে 2 সেন্টিমিটার দূরে তোমার একটি সোজা বিম্ব গঠন হয়েছে, এর মানে তোমাকে কিন্তু বিম্বের দূরত্ব লেখার সময় লিখতে হবে -2 সেন্টিমিটার। আর যদি বলতো যে একটি উল্টা বিম্ব গঠন হয়েছে, তাহলে তো কি হতো? উল্টা মানে আমরা জানি যে এটা বাস্তব, তাহলে এইটাকে ধরতে হতো +2 সেন্টিমিটার। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে বিম্বটাও আমাদের কাছে একদম কি ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার এসো আমি একটু ফোকাস দূরত্ব নিয়ে কথা বলি। এইটা কিন্তু বিম্ব অবাস্তব বা বাস্তবের উপরে ডিপেন্ড করে না, এইটা ডিপেন্ড করে যে তুমি দর্পণটা কেমন নিচ্ছ। যদি অবতল দর্পণ হয় তাহলে ফোকাসটা কি হবে? অবশ্যই কি ধনাত্মক হবে। এবং যদি উত্তল দর্পণ হয় তাহলে ফোকাসটা অবশ্যই কি হবে? ঋণাত্মক হবে। ক্লিয়ার? এবং তোমাদের এই বিবর্ধনের কথাটা তো আমি আগেই বলেছি যে বিবর্ধন যদি বাস্তব বিম্ব গঠন হয় তাহলে বিবর্ধন হবে ঋণাত্মক, আর অবাস্তব বিম্ব গঠন হলে বিবর্ধন হবে কি ধনাত্মক। এই হলো টোটাল বিষয়। তো চলো এইটাকে ব্যবহার করে আমি এখন তোমাদেরকে এইখানে একটা অঙ্ক এখন দেখাবো। দেখো আমাদের অঙ্কটা কি বলেছে, একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার এবং বস্তুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং বিম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তাহলে বস্তুর ও বিম্বের দূরত্বটা নির্ণয় করতে বলেছে, এবং সেই একই ম্যাথটা অবতল দর্পণের জন্য আমাদের করতে হবে। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের এখানে কি দিয়ে দিয়েছে, যেহেতু প্রথমে উত্তল দর্পণের জন্য ফোকাসটা বলে দিয়েছে, তো উত্তল দর্পণের ফোকাসটা কি হয় বলো তো? নিশ্চয় উত্তল দর্পণের ফোকাসটা হয় হলো নেগেটিভ, অর্থাৎ -2 সেন্টিমিটার আমি লিখলাম। কারণ কি? যেহেতু উত্তল দর্পণ। বিম্বের দৈর্ঘ্য L প্রাইম ইকুয়াল কিন্তু 2 সেন্টিমিটার আর বস্তুর দৈর্ঘ্য ইকুয়াল 4 সেন্টিমিটার। আমাদেরকে বলছে যে তুমি বস্তুর দূরত্বও বের করো, বিম্বের দূরত্ব কি বের করো। এখন আমরা জানি
বিবর্ধন এম ইকুয়ালস টু বিম্বের দৈর্ঘ্য বাই কি বস্তুর দৈর্ঘ্য। বিম্বের দৈর্ঘ্য কত বলো 2, বস্তুর দৈর্ঘ্য কত বলো 4, তাহলে কত আসে 0.5, তাই না? কাটাকাটি করলে 0.5 আসে। মনে রাখবা বিবর্ধনের কোনো একক নাই, কারণ দৈর্ঘ্যের একক এখানেও থাকে মিটার, এখানেও থাকে মিটার, মিটার মিটার কী হয়ে যায় কাটাকাটি হয়ে যায়। এখন এসো তাহলে বিবর্ধন তো এটা পালাম, এখন বলো তো উত্তল দর্পণে কেমন বিম্ব গঠন হয়? নিশ্চয়ই উত্তল দর্পণে অবাস্তব বিম্ব গঠন হয়। তাহলে অবাস্তব বিম্বের ক্ষেত্রে বিবর্ধন কি হবে বলো তো? এই দেখো বিবর্ধন কি হবে বলো তো? ধনাত্মক হবে। এই দেখো উত্তল দর্পণে এই দেখো ধনাত্মক হবে। তাহলে আমরা এই বিবর্ধনের মান কিন্তু এই ধনাত্মক 0.5ই ধরবো। তাহলে আমরা কি জানি এম ইকুয়ালস টু মাইনাস কি ভি বাই ইউ। তাহলে এম এর মানটা আমরা চলো এখানে 0.5 এখানে বসায় দিলাম, ভি বাই ইউ, এটাকে আর গুণ করে দাও। তাহলে যেটা আসে ভি ইকুয়ালস টু মাইনাস 0.5 ইউ। চলো এটাকে আমরা এই সূত্রে এবার ব্যবহার করে দিই। 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। এফের মান কত কত বলো -2, তাই না? কারণ যেহেতু উত্তল দর্পণ, সো -2, 1/u প্লাস 1/0.5 ইউ, সামনেটা মাইনাস আছে, এই যে ভির মানটা কি মাইনাস, সো মাইনাস বসিয়েছি। এইবার এসো আমরা পরবর্তী ক্যালকুলেশনটা এখানে যাই। এইখান থেকে এখানে আসে যেটা আসে -1/2 সমান সমান 1/u মাইনাস 1/u/2। এই হাফটাকে 1/2 করে লিখলাম, এটাকে উপরে তুলে দেবো। তাহলে যেটা আসে 1/2, এখানে আমরা ইউটাকে কমন নিলাম, এই দুইটা চলে গেল কি উপরে। তাহলে যেটা হয় এখানে থাকে 1 আর এটা উপরে দিকে থাকে -2। দেখো আমি এটা এইভাবে ক্যালকুলেশন করি, আমার ভালো লাগে, এটা আমার কাছে মনে হয় যেন শর্টে হয়ে যায়, কিন্তু একটু কঠিন আছে। তোমরা যদি অন্য কোনোভাবে ক্যালকুলেশন করতে চাও, এটাকে উল্টায় দিবা, দিয়ে কি লসাগু নিবা, সেভাবে তোমরা তোমাদের মতো করবা। ক্যালকুলেশন আসলে এটা জাস্ট বীজগণিত, এটা তোমাদের ইচ্ছা মতো করো। ওকে, -1/2 1/u -1। আর দেখো এই মাইনাস এবং এই মাইনাসে কি আমরা কাটাকাটি করে দিই, তাহলে ইউটাকে এখানে গুণ করে দুইটাকে দিই। তাহলে দেখো ইউ ইকুয়ালস টু কি আসলো বলো তো 2 সেন্টিমিটার। যে দেখো আমরা এখান থেকে তাহলে কি পেলাম, আমরা কিন্তু ইউর মানটা পেয়ে গিয়েছি। চলো এটাকে লিখে রাখি, 2 সেন্টিমিটার আমরা কি ইউর মানটা পেয়েছি। এবারে শুধু আমরা এই উত্তল দর্পণের তাহলে এবার আমরা একটু ভিটা বের করব। তাহলে কি করতে হবে, যে আমরা যেটা করব এবার কিন্তু আমরা এই ইউটাকে ভি দ্বারা রিপ্লেস করব। তাহলে ইউকে আর গুণ করে দাও এদিকে, ইউ ইকুয়ালস টু -v/0.5। 0.5কে 1/2 লেখা যায়, উল্টিয়ে দিলে যেটা হয় ইউ ইকুয়ালস টু -v/1/2। এটাকে উল্টায় দাও, যেটা আসে যে ইউ ইকুয়ালস টু -2v। লেটস গো। চলো তাহলে এবার আমরা সূত্রে বসাবো 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। তাহলে এটা তো হাফ, ঠিকই আছে, ইউর মানটা বসায় দাও -2v প্লাস 1/v। ওকে, হাফ। এখন আমরা এখান থেকে 1/vটাকে যদি কমন নিয়ে নিই, এখান থেকে -1/2, এখান থেকে +1, তাহলে ওকে -1/2 1/v, এখান থেকে এটা বাদ দিলে যেটা থাকে সেটা +1/2 থাকে। আমরা জানি 1 থেকে অর্ধেক বাদ দিলে অর্ধেকই থাকে আর কি, সহজ হিসাব। এটাকে আর গুণ করে দিই, ভিকে এদিকে করে দিলাম, অতএব ভি এইখানে চলে আসলে, এখানে -2 সহ এখানে চলে গেল, -2/2 কাটাকাটি চলে গেল, ভি ইকুয়ালস টু যেটা আসলো -1। এই যে দেখো, যেহেতু উত্তল দর্পণের হিসাব করতেছিলাম, এই দেখো ভি কি চলে আসছে বলো তো, এই দেখো ভি একটি ঋণাত্মক মান চলে আসছে।
চলো আমরা একটু দেখি তাহলে বিবর্ধনটা মিলায়ে দেখি তো মেলে কিনা। বিবর্ধন তো 0.5 আসার কথা, তাই না? চলো দেখি মেলে কিনা। আমরা জানি m ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ, ভি এর মান কি -1 -1, আর ইউর মান কি বলতো 2 বের হয়েছিল, যে লিখে রাখছিলাম, এই জন্য লিখে রাখছিলাম আর কি। এইটা একটা ভাগ গুণ করলে আসে 0.5, মাইনাসে মাইনাসে প্লাস, আর হাফ মানে 0.5। এই দেখো মিলিয়ে গেছে বিবর্ধনের সমান। সো কি অঙ্কটা একদম নিশ্চিতভাবে কি ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু উত্তল দর্পণের জন্য বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব কিন্তু বের করে ফেলেছি। এবার আমরা দেখব এই অবতল দর্পণের জন্য এবং বিম্ব যদি বাস্তব হয়, অবতল দর্পণের জন্য বিম্ব যদি বাস্তব হয়, যদি বাস্তব হয় তাহলে বিবর্ধনের মান কি হবে? আমরা বিবর্ধন ইকুয়ালস টু কি জানি, -v বাই ইউ। এইটা অলওয়েজ ঠিক থাকবে, কিন্তু এইবার তো বিম্ব বাস্তব, তাহলে বিবর্ধনের মানটা আমাদেরকে কি ধরতে হবে? দেখো তো, এই দেখো ঋণাত্মক ধরতে হবে। সো তুমি বসাই দাও -0.5 -v বাই ইউ, মাইনাসে মাইনাসে কাটাকাটি চলে গেল, আমাদের v ইকুয়ালস টু 0.5 ইউ, v ইকুয়ালস টু। এবার তাহলে আমরা কি করতে পারি বলো তো, 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। এর মানটা কি হবে এবার? ওকে, এইবার কি নিয়েছি আমরা? অবতল দর্পণ নিয়েছি, তাহলে এইটা কিন্তু এবার কিন্তু ফোকাস কি হয়ে গেল আমাদের? প্লাস হয়ে গেল। এই যে অবতল দর্পণের ফোকাস, সেটা তোমার বাস্তবেও প্লাস আর তোমার অবাস্তব হোক, ফোকাস কিন্তু ঠিক ধনাত্মক হবে। সো ফোকাস যেহেতু অবতল দর্পণের জন্য হিসাব করছে, সো কি ধনাত্মক। তাহলে এসো 1/2 ইউ এখানে থাকুক, রিপ্লেস করলে 1/0.5 ইউ, 1/2 1/u, এটাকে উল্টায় দিলে আসে 2/u। চলো এখান থেকে আমরা 1/2 সমান সমান 1/uটাকে কমন নিয়ে 1 প্লাস এখানে থাকে হলো কি 2 থাকে 3, 1/2 1/u ইন্টু 3, এটাকে আর গুণ করে দেওয়া যে u ইকুয়ালস টু 3 দোকানে 6 সেন্টিমিটার। বস্তুর দূরত্ব ঠিকই কিন্তু পজিটিভ চলে আসছে, অতএব লিখে রাখতে হবে এটা। এবার কত এসছে? 6 সেন্টিমিটার এসছে। আমাদের বিবর্ধন মেলে কিনা তো দেখতে হবে তো, এই জন্য। ওকে, বিবর্ধন যে -5 ধরছে, এই -0.5 আসছে কিনা এটা তো দেখতে হবে। ওকে, এইবার তাহলে চলো এটা মুছে দিই। হ্যাঁ, কারণ আমরা যে বস্তুর দূরত্বটা বের করে ফেলেছি। এইবার আমরা দেখব বিম্বের দূরত্ব কতটুক হয়। তাহলে এটাকে আর গুণ করে দাও, 0.5কে নিচে নিয়ে এসো, তাহলে ইউ ইকুয়ালস টু যেটা হয় v/0.5 বা ইউ ইকুয়ালস টু 2v, এটাকে 0.5কে উল্টাই দিলে 2v আসে আর কি, বা ভাগ করলে 2v আসবে। তো সূত্রে বসাও 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। ইউর মান বসাই দিবা, এইটার মান হলো আমরা 2 বসাই দিলাম, যেহেতু এখন অবতল দর্পণ অতএব +2 হবে। 1/2v প্লাস 1/v। চলো আমরা এখান থেকে 1/vটাকে কমন নিয়ে নিই। তাহলে এইখানে যেটা থাকে সেটা হলো 1/2 প্লাস 1, এটা যেটা আসে 3/2 আসে, 3/2 আসে। এই যে এটাকে গুণ করে 3/2 আসে। এইটাকে যদি আমরা করি তাহলে v ইকুয়ালস টু 2 ইন্টু 3/2, এইটা কাটাকাটি করলে যেটা আসে v ইকুয়ালস টু 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আসছে। এবং বিবর্ধন m ইকুয়ালস টু আমরা কি জানি ওকে, যেহেতু ফোকাস 2, বস্তু হয়েছে 6, বস্তু কোথায় হয়েছে 6, তাহলে তো বিম্ব তো আমরা বলেছি বাস্তব হবে। এই যে বাস্তব +3 আসছে, সো বাস্তব। আমরা দেখবো যে আমাদের বিবর্ধনটা যে -5 ধরছিলাম এইটা মিলে কিনা। চলো তাহলে v/u, অতএব m ইকুয়ালস টু মাইনাস এখানে বিম্বের দূরত্ব 3
আর এটা বস্তুর দূরত্ব 6 বসিয়ে দিলাম, এটা কাটাকাটি করলে যেটা আসে -1/2 অর্থাৎ -0.5। মিলে গেছে। ওকে, তাহলে আশা করি যে এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এইবার দেখাবো আমি তোমাদেরকে একটা ভেরি ইন্টারেস্টিং ম্যাটার, খুবই ইন্টারেস্টিং জিনিসটা। আসলে আমি যদি এখন বলি এই অবতল দর্পণ ঠিকই আছে কিন্তু বিম্ব হবে অবাস্তব। ফার্স্টে আমাকে একটা কথা বলো তো, আমরা যখন ওই চিত্রগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আমি কি বলছিলাম, এই অবতল দর্পণে যদি অবাস্তব বিম্ব হয় সেই ক্ষেত্রে বিবর্ধনের মান কি হয়? নিশ্চয় 1-এর থেকে বড় হয়, কারণ বিবর্ধিত বিম্ব কি দর্পণের পেছনে তৈরি হয়, কিন্তু এইখানে তো বিবর্ধন 0.5। তাহলে আমি বলছি অবাস্তব, অথচ বিবর্ধন নিয়েছি 0.5। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এটা কিন্তু আসলে সম্ভব নয়, এটা একটি অবাস্তব কথা। চলো একটু দেখাই তোমাদেরকে, এখনই দেখাবো আমি। চলো আমরা একটু ইউর মানটা বের করি তো। চলো তো, যেহেতু বলেছি বাস্তব তাহলে এখানে অবাস্তব, তাহলে 0.5ই বসবে। প্রমাণ করে দিচ্ছি যে আসলে সম্ভব নয়। এটাকে আর্গুন করে চোখে -v/u, এটা আর্গুন করে দিই, তাহলে v = -0.5 u। v = চলো আমরা বসাই দিই 1/f = 1/u + 1/v। f এর মানটা হলো, যেহেতু অবতল দর্পণ, +2। ইউর মানটা হলো এটাই থাক, আর ভি এর মানটা হলো 1/0.5u মাইনাসে মাইনাসে প্লাসটা তো হবেই, 1/u মাইনাস, এটাকে উল্টায় দিলে আসে 2/u। আমরা যদি কমন নিই তাহলে কি আসে দেখো তো, 1/uটাকে কমন দিলাম, 1 - 2 আসলো, এই যে 1 আর এই যে 2 আসলো, আর গুণ করে দাও, তাহলে u = এখানে কি আসছে -1 × 2, -2 সেন্টিমিটার। ইউ নেগেটিভ, ইজ ইট পসিবল? বস্তুর দূরত্ব নেগেটিভ আসছে, এটা কি সম্ভব? বস্তুর দূরত্ব কি কোনো নেগেটিভ হয়? হয় না। কারণ কি, তুমি বিবর্ধনটাকে তুমি উল্টাপাল্টা ধরেছ। অবতল দর্পণে অবাস্তব বিম্বের বিবর্ধন সর্বদাই 1 থেকে বড় হবে, 0.5 বসালে হবে না। অতএব এটি কি এই শর্তের আন্ডারে কি ক্যালকুলেশন করা সম্ভব নয়। ক্লিয়ার? অনেক সময় আসতে পারে এই ধরনের অঙ্ক আর কি। খুব ভালো মতো এটা একটু মাথায় রেখো। তো ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আমি আমার দ্বিতীয় লেকচারের একদম সম্পূর্ণটা কমপ্লিট করলাম। দেখো লেকচারটা অবশ্যই একটু বড়, একটি পুরা অর্থে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ একটু তো বড় হবে, এটাই স্বাভাবিক। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণটা দেখবা, এবং আমি আশা করব তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের এই অধ্যায় থেকে 10টা মার্ক আশা করি একদম তোমাদের নিশ্চিত হয়ে যাবে। এবং আমার আই বাটনে প্রিভিয়াস লেকচারগুলো দেওয়া থাকবে, তোমাদের দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, 11 অধ্যায়, তারপরে তোমাদের সপ্তম অধ্যায়, পঞ্চম অধ্যায়, তৃতীয় অধ্যায়, অর্থাৎ এগুলো সবই আমি এই আমার এই আই বাটনে একটা ফোল্ডার দেওয়া থাকবে এসএসসি প্রিপারেশন নামে, এসএসসি 2021 এবং 22 প্রিপারেশন নামে। ওই প্লেলিস্টটাই তোমাদের দেখবা তোমরা, এবং তোমাদের ওইখান থেকে যেটা ভালো লাগে, যেটা তোমাদের প্রয়োজন, সেই ভিডিওটা দেখে নিও। এবং আমার লেকচার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যারা পরীক্ষার্থী, আমি কিন্তু এইচএসসির অর্থাৎ ইন্টারের কিন্তু ফিজিক্সের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টেরও কিন্তু কোর্স এখানে দিব, এবং এটার কিন্তু আমার ফুল কোর্সও আছে, অর্থাৎ তোমরা কিন্তু চাইলে ফুল কোর্স আমার সাথে যোগাযোগ করে নিতে পারবা।
আমার ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে। আমার যেই গ্রুপটা আছে ওইটার লিঙ্ক দেওয়া থাকবে, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। যদি তোমাদের আমার লেকচার পছন্দ হয়, এটা তোমাদের ইচ্ছা আর কি, যদি চাও, যদি মনে করো যে না স্যারের লেকচার করলে আমরা উপকৃত হচ্ছি, তাহলে তোমরা এই কোর্সটা করতে পারো। এবং যারা ক্লাস 8 থেকে বা 9-এ উঠবা 2022 সালে, এবং বর্তমানে যারা ক্লাস 9 আছো, তোমাদের জন্য আমার একটি এসএসসির, অর্থাৎ এই এসএসসি 9-10 লেভেলেরও একটি ফুল ফিজিক্সের 14টা অধ্যায়ের কোর্সও দেওয়া আছে। তো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যোগাযোগ করো বা আমাকে যে ফোন নাম্বারটা দেওয়া থাকে ওইখানে ফোন দিও। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থেকো। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।